হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু বেঙ্গল এডুকেটার্স। দেখো, আজকে আমরা চলতরিতের লেকচার নাম্বার 5 নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি 4টা ক্লাস করেছি, সেখানে আমরা রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক পর্যন্ত পড়ে নিয়েছিলাম, তাই না? আর আজকের টপিক হচ্ছে আমাদের রোধের সমান্তরাল সমবায় আর রোধের শ্রেণী সমবায়। তো এই দুটো বিষয়ের উপরে আজকে আমরা চর্চা করব, ঠিক আছে? খুব মজার হতে চলেছে ক্লাসটা। তারপরে ক্লাসের শেষে কিছু অঙ্কও করব, যেগুলো এর আগে অলরেডি মাধ্যমিকে এসেছে, সেই কোশ্চেনগুলো ডিসকাস করব, ঠিক আছে? তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, ক্লাসের ফার্স্টেই প্রতিদিনের মতো আজকে একটা কোশ্চেন নিয়েছি, আর এই কোশ্চেনটা মাধ্যমিকে 2017 সালে পড়েছিল। তার মানে এটা একটা PYQ অর্থাৎ পাস্ট ইয়ার কোশ্চেন, তাই না? তো এই অঙ্কটা আমরা সলভ করবো আর এখান থেকে কিছু একটা নতুন কিছু শিখবো। দেখো, লেখা আছে যে 6 ওহম, এটা ওহমের চিহ্ন দেওয়া আছে, রোধের ধাতব তারকে টানা হলো যাতে এর প্রাথমিক দৈর্ঘ্য কি হয়, দ্বিগুণ হয়ে যায়। মানে আমাদের কাছে মনে করো এটা আমার কাছে তার ছিল, আমি এটাকে কি করলাম, টানলাম, এই তারটাকেই টানলাম, টেনে এর দৈর্ঘ্য কি করলাম, দ্বিগুণ করে দিলাম, ঠিক আছে? তো বলছে যে অন্তিম রোধ কত হবে। এখন রোধ আছে 6 ওহম। তো যখন আমরা এটাকে টেনে দেবো অর্থাৎ দৈর্ঘ্য চেঞ্জ করে দিলাম, আর আমরা জানি কি দৈর্ঘ্য চেঞ্জ করলে রোধও চেঞ্জ হবে। তো রোধ যেহেতু চেঞ্জ হবে, তো লাস্টের যে অন্তিম রোধটা আসবে সেই অন্তিম রোধটা কত হবে আমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তো এখানে কোনো আমাকে ডাটা মানে কোনো আমাকে ভ্যারিয়েবল বলে দেয়নি, তার জন্য ওটা আমাকে ধরে নিতে হবে। আমরা মনে করব যে ধরি কি ধরবো, এল দৈর্ঘ্য এবং এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের রোধ আর, ঠিক আছে? একটি তারের রোধ কত, আর। তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি, সুতরাং আর ইকুয়ালস টু লিখতে পারি রো এল বাই এ, তাই তো? আর ইকুয়ালস টু রো এল বাই এ। আর এখানে এর মান কত দিয়েছে, এটার মান দেওয়া আছে আমাকে 6 ওহম। তো এটা সমান সমান 6 করলাম, আর এটাকে 1 নাম্বার নাম দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই। আর ইকুয়ালস টু কি পেলাম, রো এল বাই এ, আর এর মান কত আছে, এখানে 6 আছে, তো এটাকে আমরা ডাইরেক্ট সমান করে দিলাম। এখান পর্যন্ত কোনো অসুবিধা নাই। বা কেউ যদি মনে করে যে আমি এখন করবো না, পরে এটা আমি জানি, এখানে লিখে দিই যে আমরা জানি, বা এখানে আরেকটা লিখে দিই যেখানে আর ইকুয়ালস টু কত, 6 ওহম হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা এটাকে এখন 1 নাম দিলাম, ঠিক আছে? এখানে সমান করে দিলাম, কোনো অসুবিধা ছিল না। এখন কি করলাম আমরা কি করলাম, তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলাম। তাহলে লিখবো এখন তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে আর দৈর্ঘ্যকে আমরা এল ড্যাশ দিয়ে লিখলাম, আর এটা হয়ে যাবে, আগে ছিল কত বলো, এল ছিল, আর এখন যদি দ্বিগুণ করে দিই 2 ইনটু এল, তার মানে হচ্ছে 2l। আচ্ছা, একটা জিনিস বলো তো, যদি আমাদের দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়, তাহলে এই যে এই যতটা এখন মোটা আছে তারটা, অর্থাৎ যতটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখন আছে, এটাকে যদি আমি আরো টানি, তাহলে এটা কমে যাবে না? অবশ্যই কমবে। তাহলে এখানে আমাদের বলে দিয়েছে যে দৈর্ঘ্য কতটা চেঞ্জ হবে, দৈর্ঘ্য 2l হবে, কিন্তু যখন আমরা এটা টানবো তখন কি হবে, এর ক্ষেত্রফলটা কমে যাবে, কিন্তু কতটা কমবে সেটা কোশ্চেনে বলে দেয়নি। তার মানে আমাকে যে এখানে অন্তিম রোধ বের করার জন্য আমার কি লাগবে, যদি আমরা অন্তিম রোধ, আচ্ছা আমরা এরকম ধরে নিই, আর 2l এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা ধরছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে, a ড্যাশ ধরলাম, এবং রোধ যদি r হয়, এবং রোধ r ড্যাশ ধরলাম। তাহলে আমাকে r ড্যাশ এর ভ্যালু যদি আমি এখন বের করতে যাই, তাহলে যেহেতু রো সেম থাকবে, কারণ আমি ওই তারটাই নিয়েছি, তার যতক্ষণ না তার চেঞ্জ করব ততক্ষণ রো চেঞ্জ হবে না, তো রো সেম হয়ে গেল। আর এখানে কি হবে, এল ড্যাশ ডিভাইড বাই এ ড্যাশ। এবার আমাকে যদি আর ড্যাশ এর ভ্যালু বের করতে হয়, তাহলে অবশ্যই আমাকে জানতে হবে এল ড্যাশ এর ভ্যালু আর এ ড্যাশ এর ভ্যালু। এল ড্যাশ আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, বাট এ ড্যাশ কিন্তু বলে দেয়নি, এ ড্যাশ আমাকে নিজে থেকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, যখন আমরা তারটাকে টানবো, তখন তারের আয়তন কি চেঞ্জ হবে, দৈর্ঘ্য চেঞ্জ হবে, ক্ষেত্রফল চেঞ্জ হবে, কিন্তু আয়তন কোনো মতেই চেঞ্জ হবে না। তার মানে কি বলতে পারি যে আগের যে তারটা ছিল আর এখনকার যে তারটা আছে, তার কি হবে, আয়তন সেম থাকবে। তাহলে এটাকে 2 নাম্বার দিয়ে দেবো।
এবার কি লিখবো আমরা, উপরেরটা মেটাচ্ছি, আশা করছি তোমরা কপি করে নিয়েছো। এবার দেখো আমরা এখানে লিখবো, যদি আমরা কি করি, এখানে আমরা কি লিখতে পারবো, যেহেতু তারটি একই, তাই প্রাথমিক আয়তন সমান কি হবে, অন্তিম আয়তন হবে। প্রাথমিক আয়তন সমান হবে অন্তিম আয়তন, তাই তো নাকি? এবার প্রাথমিক আয়তন, আচ্ছা আয়তন কিভাবে বের করব, আমরা যদি ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করি তাহলে আয়তন পেয়ে যাব। এটার ক্ষেত্রফল দেওয়া আছে কি এ, আর উচ্চতা আমরা জানি এল, তাহলে এটার প্রাথমিক আয়তন কি পাবো, এ ইন্টু এল, আর অন্তিম আয়তন আমরা কি হয়ে যাবে, এ ড্যাশ এল ড্যাশ। কোনো অসুবিধা থাকার কথা না। এবার এ আর এল, আচ্ছা এটাকে এল লিখে দাও। এখানে এ ড্যাশ তো এ ড্যাশই আছে, জানি না এটা, কিন্তু এল ড্যাশ সমান সমান কি আছে, 2l, তাহলে এটাকে 2l গুণ করে দেবো। এখানে দেখো 2l আর এখানে l কেটে যাবে, তার মানে এ ড্যাশ সমান সমান আমরা কি পাচ্ছি বলো তো, এ ড্যাশ সমান সমান 2টা বাই চলে আসবে নিচে, তাহলে a/2, তাহলে আমরা পেয়ে গেলাম এ ড্যাশ ইকুয়ালস টু a/2। এবার আমরা l ড্যাশও জেনে গিয়েছি আর a ড্যাশও জেনে গিয়েছি, তাহলে কি আমরা 2 নাম্বার থেকে r ড্যাশের মান পেয়ে যাব না? অবশ্যই পাবো। তাহলে এটা মিটিয়ে দিই, দেখো তাহলে লিখবো 2 থেকে পাই, ঠিক আছে, 2 থেকে পাই। এবার 2 আমরা কি বলেছিলাম, দেখো r ড্যাশ ইকুয়ালস টু কি বলেছিলাম, রো l ড্যাশ আর a ড্যাশ। এবার আমরা রো তো রো এর মান রোই থাকবে, l ড্যাশ মানে আমরা জানি 2l, আর a ড্যাশ মানে জানি a/2। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে এই 2টা উপরে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4 ইনটু রো l/a। এই যে এখানে যেটা 4 আসছিল সেটাকে আমি আগে নিয়ে চলে এসেছি, গুণাকারে রেখেছি, কোনো অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, এবার একটু যদি ভাবি আমরা 1 নাম্বারটার দিকে, তোমরা দেখো তোমাদের খাতায় r ইকুয়ালস টু 1 নাম্বার আমরা কি লিখে রেখেছি, রো l/a, অর্থাৎ 1 নম্বর সমীকরণে r ইকুয়ালস টু কি লিখে রেখেছি, রো l/a, আর এখানে লেখা আছে রো l/a। তাহলে এখানে কি আমি এটা বলতে পারি না যে r ইকুয়ালস টু কি, সরি r ড্যাশ ইকুয়ালস টু, বা আমরা একটা লাইন নিচে করব, সাইডে করছি, ঠিক আছে, তাহলে r ড্যাশ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এখানে আছে 4 আর ইনটু কি হবে r, ক্লিয়ার? r ড্যাশ ইকুয়ালস টু কি পেলাম, 4 ইনটু r। আর কোশ্চেনে আমাকে r এর ভ্যালু বলে দিয়েছে, r এর ভ্যালু হচ্ছে 6, r ইনটু 6, তাহলে হয়ে গেল 24। আর এটাকে আমরা কোন এককে মাপি, ওহমে, তাই না? তাহলে উত্তর কত হবে, 24 ওহম। তো আমাদেরকে যে কোশ্চেনটা দিয়েছিল অন্তিম রোধ কত হবে, অন্তিম রোধ হবে 24 ওহম, ক্লিয়ার? তাহলে কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করতে পারতো, যে একটা এইভাবে বলতে পারতো, রোধ উল্লেখ না করে বলতে পারতো অন্তিম রোধ প্রাথমিক রোধের কত গুণ হবে। তাহলে দেখো এখানে কত গুণ এসছে, এটুকু যদি ঢেকে দিই, প্রাথমিক রোধের 4 গুণ এসছে, তাই না? তাহলে আমরা এখানে কি বলতাম, যে প্রাথমিক রোধের অন্তিম রোধ কি হবে, প্রাথমিক রোধের 4 গুণ। বুঝতে পেরেছো? তো কোশ্চেনটা এইভাবে আমাদের জিজ্ঞেস করতে পারতো। এখানে দেখা হলো রোধের মান দিল না, বলে দিল আর রোধ, ঠিক আছে, আর রোধের একটি এটা করা হলো, তাহলে অন্তিম রোধ প্রাথমিক রোধের কত গুণ হবে। বা এইভাবে ডাইরেক্ট বলে দিল যে একটা নির্দিষ্ট রোধ আছে, তারপরে নির্দিষ্ট রোধে ধাতব পদার্থকে আমরা টেনে তার প্রাথমিক দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, তাহলে অন্তিম রোধ প্রাথমিক রোধের কত গুণ হবে, তাহলে আমরা কি উত্তর বলবো, 4 গুণ। এইভাবে কোশ্চেন মাধ্যমিকে আসে, ওই জন্যই বললাম। এটা তো 2017 সালে এটা এসেছিল এই কোশ্চেনটাই, আর এইভাবে আসতে পারে প্রাথমিক রোধের কত গুণ, তাহলে প্রাথমিক রোধের কত গুণ আসছে, এখানে 4 গুণ আসছে। তো এরকম অঙ্ক যদি আসে ভবিষ্যতে, তাহলে তোমরা অবশ্যই সলভ করতে পারবে আশা করি। তাহলে এখানে তোমাদের পরীক্ষায় 2 গুণ না বলে 3 গুণ বলে দিল, তাহলে এখানে কি হবে, যখন আমরা 3 গুণ করবো তো l ড্যাশ ইকুয়ালস টু 3l হবে, আর যখন a ইনটু l a ড্যাশ l ড্যাশ সমান করব, তখন এখানে কি বসাবো, l/3 বসাবো, l কেটে যাবে, সরি 3l বসাবো, তো l কেটে যাবে, আবার কি পাচ্ছি, আবার দেখো কি এলো, a ইনটু l a ড্যাশ l ড্যাশ, আর a ইনটু l a ড্যাশ ইনটু 3l, l কেটে গেল, তাহলে a ড্যাশ ইকুয়ালস টু কি আসবে, a/3। এবার আমরা সেম এখানে এসে আবার ওই মানগুলো বসাবো, এখানে a/3 চলে আসতো, উপরে 3l আসতো, তাহলে ওটা 9 গুণ হয়ে যেত। এইভাবে বিভিন্ন অঙ্ক ফর্ম করা যেতে পারে। তো এই কোশ্চেনটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা কোশ্চেন নেব, আর এটা কোশ্চেন অনেকটাই সিমিলার সেই কোশ্চেনটার সঙ্গে, সেটা তোমাদের করতে হবে, ঠিক আছে? তারপরে আমি এই কোশ্চেনটা এখন লিখছি, সেটা তোমরা সলভ করো। দেখো নেক্সট কোশ্চেন আছে, একই উপাদান ও একই দৈর্ঘ্য দুটি তার আছে। এখানে তার কিন্তু দুটি আছে, ঠিক আছে, দুটি তার আছে। তো বলছে যে প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ। তাহলে আমরা কি করব, প্রথমে দ্বিতীয়টির ব্যাসার্ধ ধরে নেব। তাহলে দ্বিতীয়টির ব্যাসার্ধ
ইকুয়ালস টু আর ধরলাম, অবশ্যই ধরে লিখতে হবে। তাহলে প্রথমটির ব্যাসার্ধ কত হবে? প্রথমটির ব্যাসার্ধ হয়ে যাবে, আর এটাকে আমরা কি লিখবো তাহলে? দেখো প্রথমটির ব্যাসার্ধ বলেছে দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে ওটা হয়ে যাবে 2r। ঠিক, এবার বলছে যে দ্বিতীয়টির রোধ দেওয়া আছে, তার মানে এখানে r2 সমান সমান বলে দিয়েছে r1 বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা আর কি দেওয়া আছে কোশ্চেনে? কোশ্চেন বলেছে যে একই দৈর্ঘ্য, ঠিক আছে, তো একই দৈর্ঘ্য, তার মানে আমি যদি L1 সমান সমান কি বলতে পারি? L বলতে পারি, আর L2 সমান সমান কি বলতে পারি? L। কেন? যেহেতু দৈর্ঘ্য একই আছে। আচ্ছা, আরেকটা বলেছে একই উপাদান। এই একই উপাদান কথাটার মানে কি বলতো? একই উপাদান কথাটার মানে হচ্ছে যে দুটো তার একই রকম পদার্থ দিয়ে তৈরি। বুঝতে পেরেছো? দুটো তার একই রকম পদার্থ দিয়ে তৈরি, কিন্তু তার দুটো আছে, যেই ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি আছে সেটা সেম, তার দুটো আছে। ক্লিয়ার? তো এবার বলছে যে এখানে যে একই উপাদান দিয়ে তৈরি, এই কথাটা মানে এটাই বোঝাতে চাইছে যে রো অর্থাৎ যে রোধাঙ্ক আছে সেই রোধাঙ্কটা কি আছে? সমান। তাহলে ρ1 আর ρ2 দুটাই কি হবে? রো হবে। এগুলো আমরা সব ধরে নিলাম, ঠিক আছে, এখানে ধরে লেখা আছে, এত কিছু ধরলাম, আর এটা জাস্ট কোশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, এটা কোশ্চেনে দেওয়া আছে r2 = r, r1 = কি আমরা বের করব। ঠিক আছে, তো আমরা কি জানি? এবার আমরা এখান থেকে বের করি। আগে r1 বের করো। r1 সমান সমান কি হবে? r1 সমান সমান আগে r2 যেহেতু কোশ্চেনে দেওয়া আছে সেটা বের করে নিই। তো সুতরাং কি লিখতে পারি? সুতরাং r1 সমান সমান কি বলো? r1 সমান সমান এখানে আমরা কি লিখতে পারি? r2 বের করতে চাইলাম, তাই তো r2 = ρ2 L2 / A2। ρ2 এর মান আছে রো, L2 এর মান কত দেওয়া আছে? L, আর A2 এর মান কত দেওয়া আছে? A2, অর্থাৎ A2 আমাকে বের করতে হবে। তো আমরা এদিকে এসে বের করে নিই। প্রথমে A1 আর A2 এর ভ্যালু বের করব। ব্যাসার্ধ দিয়েছে, এবার ব্যাসার্ধ থেকে আমরা কি, এটা একটা বৃত্ত মনে হচ্ছে না? এটা একটা বৃত্ত কিনা? তো এটা যদি আমরা এখন ব্যাসার্ধ বের করতে যাই তাহলে আমরা কি সূত্র লাগাবো? পাই আর স্কয়ার, তাই তো? পাই, এখানে পাই, আর আর কত আছে? 1 এর ক্ষেত্রে r1 আছে, তাই না? সরি, 1 এর ক্ষেত্রে এটা 1, তো আমরা এটাকে r1 লিখে দিই, এটাকে r2 লিখে দিই। ঠিক আছে, তো r1 কত আছে বলো? 2r, তো 2r এর স্কয়ার। ওকে, আর A2 এর ক্ষেত্রে কি হবে? পাই ইনটু r1 এর স্কয়ার, সরি r2 এর স্কয়ার। r2 কত আছে? r, তো এটা হয়ে যাবে r স্কয়ার। তাহলে এটা আমরা কি লিখতে পারি? 4 পাই r স্কয়ার, আর এটা শুধু লিখতে হবে পাই r স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে A2 এর ভ্যালু কি পেলাম? পাই r স্কয়ার। তাহলে এখানে বসিয়ে দাও পাই r স্কয়ার। কোনো অসুবিধা? ঠিক আছে, এবার দেখো আমরা r1 এ আসবো। আর এটা কি বলেছে কোশ্চেনে? এটা বলে দিয়েছে r। ঠিক আছে, তো r = কি পেলাম? রো L বাই পাই r স্কয়ার। কোনো অসুবিধা? ওকে, এবার দেখো আমরা কি বের করতে চাইছি? r1 বের করতে চাইছি। ওকে, r1 বের করতে চাইছি, আর এটাই আমাদের কোশ্চেনে বের করতে বলেছে। r1 সমান সমান কি হবে? ρ1 / L1 / A1। তাহলে ρ1 এর ভ্যালু কত আছে এখানে? ρ1 এর ভ্যালু আছে রো। আচ্ছা, L1 এর ভ্যালু কত আছে? L। A1 এর ভ্যালু কত আছে? A1 এর ভ্যালু আছে 4 পাই r স্কয়ার। ওকে, এবার দেখো আমি এটার সঙ্গে, যেহেতু আমাকে কোশ্চেনে দ্বিতীয়টির ভ্যালু r বলে দিয়েছে, তাহলে আমাকে উত্তরটা r এর টার্মে দিতে হবে। ঠিক আছে, যেটা আমার ফাইনাল উত্তর বেরোবে সেখানে যেন আমার r কথাটা উল্লেখ থাকে। দেখো কোশ্চেনে আর কিছুই নেই, শুধু r উল্লেখ আছে। তখন যখন আমরা উত্তর লিখবো শুধু যেন r থাকে, আর অন্য কিছু না থাকে, এটা আমাদের ধ্যান রাখতে হবে। ঠিক আছে, তো দেখো এই জিনিসটুকু আমি যদি দেখি, এই জিনিসটুকু এখান থেকে শুরু করে এটুকু যদি দেখি, তাহলে দেখো তো এই জিনিসটা আমরা কোথাও পেয়েছি আগে? রো L বাই পাই আর স্কয়ার, রো L বাই পাই আর স্কয়ার। তার মানে এটাকে আমরা এটাও লিখতে পারি 1/4 ইনটু রো L বাই পাই আর স্কয়ার। ওকে, আচ্ছা, রো L বাই পাই আর স্কয়ার মানে কি? এটা হচ্ছে r, এটা মানে কি? এটা মানে হচ্ছে r। আমি এইভাবে দেখাই, কোনো ভ্যালু যদি আমার দেখতে পাই তাহলে আমি তীর চিহ্ন দিয়ে দেখাই। ঠিক আছে, তোমরা করতে যাবে না পরীক্ষার খাতায়। ঠিক আছে, তাহলে r1 এক জায়গা নেই, আমি এখানে চলে আসছি। তাহলে r1 সমান সমান আমরা কি লিখতে পারি? r/4। আর আমাকে কোশ্চেনে দেখো r1 বের করতে বলেছিল, তাহলে আমরা কি বলবো? যে প্রথমটির রোধ কত হবে? r/4, অর্থাৎ কত? 1/4 অংশ। যদি কোশ্চেনে অংশ জিজ্ঞেস করতো যে প্রথমটির রোধ দ্বিতীয়টির কত অংশ হবে, তাহলে আমরা উত্তরে এটাও বলতে পারতাম যে 1/4 অংশ হবে। আশা করছি ক্লিয়ার হয়েছে। তো এই দুটো কোশ্চেন আমাদের আগের দিন থেকে, অর্থাৎ আমরা যেখানে পড়েছিলাম সেখান থেকে এসেছে। একটা জিনিস তোমাদের মনে হতে পারে যে এখানে এটা কেন করলাম না স্যার, যে AL ইনটু A1 L1, এটাও তো করতে পারতাম এখানে। দেখো আমরা ওখানে করেছিলাম কেন? ওখানে তার একটাই ছিল, আর এখানে তার কটা আছে? দুটো আছে, ওই জন্য আমরা এটা করলাম না। এখানে কি হবে? এখানে যে তারের আয়তন আর ওখানে তারের আয়তন কি হবে? সেম হবে না। কেন বলতো? এখানে দুটো তার আছে, তো দুটো তারের আয়তন
আলাদা আলাদা হতেই পারে, কিন্তু ওখানে কি হচ্ছিল একটাই তার। তো যখন আমরা দুটোই বের করব তখন কি হবে, যেহেতু তারটাকে আমি নিজে বড় করেছি তো তারটার আয়তন চেঞ্জ হবে না, দৈর্ঘ্য আর ক্ষেত্রফল কম বেশি হতে পারে কিন্তু এই আয়তনটা চেঞ্জ হবে না। ক্লিয়ার হয়েছে এটুকু পর্যন্ত? ঠিক আছে, এবার আমরা কি জানবো, রোধের শ্রেণী সমবায় আর রোধের সমান্তরাল সমবায়। ঠিক আছে, তো আমরা সেই টপিকটা স্টার্ট করি। তো দেখো আমরা রোধের সমবায় অর্থাৎ কম্বিনেশন অফ রোধ, অর্থাৎ আমরা রোধকে জোড়া লাগাতে শিখবো এবার। ঠিক আছে, এই টপিকটা আমরা এবার শিখবো। আচ্ছা, আমি বেশ কয়েকটা চিত্র এঁকেছি, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। তোমাদের কাছে প্রথমে কিছু কোশ্চেন আছে আমার। কি কোশ্চেন? এখানে প্রথমে এই তিনটাকে দেখিও না, শুধু এটাকে দেখো। লেখা আছে যেখান থেকে একটা ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারিতে 10 ভোল্ট লেখা আছে, এখান থেকে কারেন্ট বেরোচ্ছে, কারেন্টের মান জানা নেই, এখানে 3 ওহম বলে দিয়েছে। আমাকে বলছে যে কারেন্টের মান আমাকে বলতে হবে, পারবে? দেখো আমি প্রথমটা করছি, দ্বিতীয়টা তোমরা করবে। ঠিক আছে, তো প্রথমটা কি হবে, এখান থেকে বলছে 10 ভোল্ট, এখানে বিভব প্রভেদ কত আছে? 10 ভোল্ট। আচ্ছা, এখানে মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই 10 ভোল্ট এটাকে বিভব প্রভেদ কেন বলছেন, এটা তো ইএমএফ। আমি মনে করো যেদিন আমি ওহমের সূত্র পড়িয়েছিলাম সেদিনই বলেছিলাম যে এখানে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স অর্থাৎ অভ্যন্তরীণ রোধ উল্লেখ থাকে তাহলে আমরা এটাকে ইএমএফ ভাববো, যদি না থাকে তাহলে এই ইএমএফটাই কি হয়ে যাবে, বিভব প্রভেদ হয়ে যাবে। তাহলে এখানে আমাকে এই কোশ্চেনে বিভব প্রভেদ কত বলা আছে বলো? বিভব প্রভেদ বলা আছে 10 ভোল্ট, আমরা বক্সের ভেতরে করে নিচ্ছি। ঠিক আছে, আর রোধ এটাকে কি বলেছিলাম, এটাকে বলেছিলাম রোধ। তো রোধ কত আছে? 3 ওহম। ঠিক আছে, এবার তোমাকে আই জিজ্ঞেস করেছে, কি জিজ্ঞেস করেছে? আই জিজ্ঞেস করেছে। আমরা পড়েছিলাম ভি ইকুয়ালস টু আই আর, তো আই সমান সমান কি হবে, ভি ডিভাইড বাই আর। কোশ্চেনে ভি কত আছে? কোশ্চেনে ভি আছে দেখো, ভি বাই আর। কোশ্চেনে ভি আছে, সরি এখানে আমরা করি আই ইকুয়ালস টু ভি বাই আর। কোশ্চেনে ভি দেওয়া আছে 10 আর আর দেওয়া আছে 3, তাহলে এটা কত হবে? 3.33 আনসার। কোনো অসুবিধা? এটাকে আমরা পয়েন্ট করি তাহলে 3.33 আসবে। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা আই বের করে নিলাম। আচ্ছা, এটা কোশ্চেনে এসো, এটা কোশ্চেনে কি বলেছে যে আর বের করতে বলেছে। কি বের করতে বলেছে? আর বের করতে বলেছে। আমরা কি পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা কি এখানে জানি, আমরা কি জানি বলো, ভি ইকুয়ালস টু আই আর। তাহলে আমাকে কি বের করতে বলেছে? আর। তো আর সমান সমান কি হবে, ভি ডিভাইডেড বাই আই। ভি দেওয়া আছে 10 আর আই দেওয়া আছে কত, 5, তাহলে এটার আনসার কত হয়ে যাবে, 2, আর এটা 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা কি হবে, 2 না 3.33 ওহম। তো এখানে আমরা যদি আমাকে আই দেওয়া ছিল না সেখানে আমরা আই ক্যালকুলেট করতে পারলাম, এখানে রোধ দেওয়া ছিল না সেখানে আমরা কি করতে পারলাম, রোধ ক্যালকুলেট করতে পারলাম। এবার কোশ্চেন এটুকু তো আমরা আগের ক্লাসে শিখে নিয়েছিলাম, এখানে কোনো জটিলতা ছিল না। কিন্তু স্যার এগুলো কি এঁকেছেন, এটা তো দেখে ভয় লাগছে। দেখো এখানে আমি কি করেছি, দুটো রোধ এঁকেছি। ঠিক আছে, এখানে একটা বিভব প্রভেদ দিয়েছি, আই বের করতে বলেছি। ঠিক আছে, আবার সেম এখানে দুটো রোধ দিয়েছি আর এখানে বিভব প্রভেদ দিয়েছি, আই বের করতে বলেছি। কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখেছি তাতে আমরা দুটো রোধ নিইনি, আমরা যখনই কাজ করেছি একটা রোধ নিয়ে কাজ করেছি। এবার এখানে দুটো রোধ চলে এসেছে। এবার এটা মনে হতে পারে যে এটা দুটো রোধ আছে, পরপর যোগ করে দিই, তাহলে এটা আমরা কি যোগ করে কত পেয়ে যাবো, 10 ওহম পেয়ে যাবো। ঠিক আছে, ওহমের চিহ্ন হবে এখানে, এখানে ওহম হবে, এখানে ওহম হবে। ঠিক আছে, তো এখানে আমরা কি কত পেয়ে যাবো, 10 পেয়ে যাবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 10 পেয়ে যাবো। এটা আপাত দৃষ্টিতে মনে হলেও সবসময় এটা ট্রু না। এই জন্য কি হচ্ছে বলতো, আমরা দুটো রোধকে যুক্ত করছি, অর্থাৎ দুটো রোধকে আমরা সমবায় করছি, একটা দুটো রোধকে মিলিয়ে দিচ্ছি। তো এখানে একটা রোধের সমবায় বলে একটা টপিক আছে, যে আমরা যখন দুটো রোধকে মিলাবো তখন যে তাদের যে মোট রোধ, অর্থাৎ মোট রোধ আমরা কথাটা ইউজ করবো না, আমি আগের ক্লাসে বলেছিলাম তুল্য রোধ কথাটা ইউজ করবো। তুল্য রোধ যে সবসময় যোগই হবে এমনটা না, অনেক সময় আরো অন্য কিছু হতে পারে। কি হবে সেটা যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখো দু রকম কম্বিনেশন বানিয়েছি, একটা হচ্ছে পাশাপাশি রেখেছি, একটা ওপর নিচ রেখেছি। ঠিক আছে, তো এইভাবে এই দুটা ভাগে ভাগ করতে পারি আমরা। ঠিক আছে, তো রোধের সমবায়কে আমরা ক ভাগে ভাগ করতে পারি বলো, 2 ভাগে ভাগ করতে পারি। একটা সামনাসামনি, একটা ওপর নিচে, এরকম কেউ আবার বলছো না। ঠিক আছে, জাস্ট আমি তোমাদের একটা এক্সাম্পল দেওয়ার জন্য ওটা দেখালাম। এই দুটো কোশ্চেন মিটিয়ে দিলাম, যখন আমরা পুরো শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় জিনিসটা শিখে নেবো তখন আবার তোমাদের দেখাবো এই কোশ্চেনগুলো। ঠিক আছে, তাহলে কত ভাগে ভাগ করা হয় এটাকে বলো, 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে শ্রেণী সমবায়, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। তোমরা যদি নোট করে থাকো তাহলে বলে দিই, আমরা যে এইদিকে যেটা এঁকেছিলাম সেটা দেখবে ওপরে একটা রোধ ছিল আর তার নিচে আরেকটা রোধ ছিল, দুটো সমান্তরাল ছিল, তাই না? তো ওই দুটো অ্যাকচুয়ালি সমান্তরাল সমবায় ছিল। হ্যাঁ, আর যেটা পাশাপাশি দুটো রোধ ছিল সেটাকে আমরা কি বলি, শ্রেণী সমবায় বলি। কেন বলি সেটা এখন আরো ডিটেলসে জানবো। ওকে, এবার দেখো
রোধের দুটো সমবায় পেলাম, তাহলে আমাদের কোশ্চেন যদি আসে পরীক্ষায় যে রোধের সমবায় কয় প্রকার ও কি কি, তাহলে আমরা বলবো কি রোধের সমবায় দুই প্রকার। কি কি? একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। কোনো অসুবিধা? এটুকু পর্যন্ত কোনো অসুবিধা নাই। এবার আমাদের জানতে হবে শ্রেণী সমবায় জিনিসটা কি আর সমান্তরাল সমবায় জিনিসটা কি। শ্রেণী সমবায় সম্বন্ধে আমরা জানবো। তো আমরা এবার শ্রেণী সমবায় সম্বন্ধে জেনে নিই। আচ্ছা, সমবায় জিনিসটা এটা হচ্ছে যে দুটো রোধকে বা একের বেশি রোধকে যুক্ত করা। এবার আমরা মনে করো আমাদের কাছে দুটো রোধ আছে, এটা রোধ আছে একটা, এটা রোধ আছে, এটার মান হচ্ছে R1, এটার মান হচ্ছে R2, যে কোনো মান হতে পারে। আমরা এই দুটো রোধকে যুক্ত করতে চাইছি। তো আমরা যদি এই দুটো রোধকে এমন ভাবে যুক্ত করি যে একটার শেষ প্রান্ত আর অপরটার প্রথম প্রান্তকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে যেই সমবায়টা পাবো সেটা কি হবে? শ্রেণী সমবায়। ঠিক আছে, কি বললাম? একটির শেষ প্রান্ত অর্থাৎ R1 এর শেষ প্রান্ত আর R2 এর প্রথম প্রান্তকে যদি আমরা একটা পয়েন্টে যুক্ত করে দিই, তাহলে যেই সমবায়টা পাবো সেটাকে কি বলবো? আমরা শ্রেণী সমবায় বলবো। তাহলে দেখতে কি এরকম হবে? এরকম হবে। ঠিক আছে, মনে করো এই পয়েন্টে যুক্ত করেছি, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এর যে শেষ প্রান্ত আর এর প্রথম প্রান্ত দেখো একটা নির্দিষ্ট পয়েন্টে যুক্ত হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা পেয়ে গেলাম কি শ্রেণী সমবায় কিরকম সেটা আমরা বুঝে গেলাম। যেটাকে আমার পরীক্ষায় যদি আসে, তাহলে আমরা এইভাবে ছবি এঁকে ডাইরেক্ট বলতে পারবো না। অবশ্যই ছবি আঁকলে খুবই ভালো, কিন্তু আমাদের কি করতে হবে? প্রথমে সংজ্ঞা লিখতে হবে। তাহলে কি করব? এই যে আরেকটা জিনিস মনে হতে পারে, শুধু কি দুটো যুক্ত করতে পারবো না, আমরা কোটি কোটি যুক্ত করতে পারি, এরপরে যত ইচ্ছা তত যুক্ত করতে পারি। কিন্তু আমাদের কন্ডিশন কি মনে রাখতে হবে? যে একটার শেষ প্রান্ত আর অপরটার প্রথম প্রান্ত যুক্ত করতে হবে। এখন যদি আমাকে আরেকটা রোধ এখানে দেওয়া থাকে যেটা হচ্ছে R3, আর বলা হয় এই R3 কে এর সঙ্গে যুক্ত করো, তাহলে আমরা কি করব? এই যে এর শেষ প্রান্ত আর এর প্রথম প্রান্ত যুক্ত করে দেবো। তাহলে যে রোধটা পাবো সেটাকে কি বলবো আমরা? যে সমবায়টা পাবো সেটাকে কি বলবো আমরা? শ্রেণী সমবায়। ক্লিয়ার? এখন এটার শেষ প্রান্ত, এটার প্রথম প্রান্ত, আবার আরেকটা রোধ এখানে নিয়ে আসতে পারি এবং আমরা অসংখ্য রোধ নিয়ে আসতে পারি, সেখানে কোনো সমস্যা নাই। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা এখানে সংজ্ঞাটা কি বলবো? যদি যদি কতগুলি রোধ এমন ভাবে যুক্ত করা হয় যে কি হচ্ছে? প্রথমটির শেষ প্রান্ত এবং পরেরটির, ঠিক আছে, পরেরটির প্রথম প্রান্ত। কি বললাম? যদি কতগুলো রোধ এমন ভাবে যুক্ত করা হয় যে প্রথমটির শেষ প্রান্ত এবং পরেরটির প্রথমটির শেষ প্রান্ত এবং পরেরটির প্রথম প্রান্ত যুক্ত থাকে, তাহলে যে সমবায় পাওয়া যায়, ঠিক আছে, যে সমবায় পাওয়া যায়, কি বলবো আমরা? পাওয়া যায়, তাকে আমরা বলবো শ্রেণী সমবায়। শ্রেণীর ইংলিশ সিরিজ। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলবো? এটাকে সিরিজ বলা যেতে পারে, সিরিজ কম্বিনেশন এটাও বলা যেতে পারে। এই শ্রেণী সমবায়ের কতগুলো বৈশিষ্ট্য আছে, মেনলি দুটো বৈশিষ্ট্য আছে, আর একটা আছে সেটা লাস্টে বলবো যখন শ্রেণী সমবায় কমপ্লিট করব। তো মেন দুটো বৈশিষ্ট্য আমাদের একটু জেনে রাখতে হবে, যে এই যে শ্রেণী সমবায়, অর্থাৎ আমরা যদি এরকম আঁকি, এখন এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে R3, তো এখানে এইভাবে যদি কারেন্ট যায়, তাহলে কি হবে? এই যে শ্রেণী সমবায় কি হবে? প্রতিটি রোধের মধ্য দিয়ে সেম কারেন্ট যাবে। ঠিক আছে, প্রতিটি রোধের মধ্য দিয়ে কি যাবে? সেম কারেন্ট যাবে। মনে করো আমরা এখানে একটা ব্যাটারি কানেক্ট করলাম, তাহলে এই যে এখান থেকে যে কারেন্টটা বের হবে I, এই আইটা কি হবে? এই R1 এর মধ্য দিয়ে I কারেন্ট যাবে, R2 এর মধ্য দিয়ে I কারেন্ট যাবে, আর R3 এর মধ্য দিয়ে I কারেন্ট যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কি বলবো? যে কারেন্ট থ্রু এভরি রেজিস্ট্যান্স, ঠিক আছে, ইজ সেম। বাংলাটা বুঝে গেছো তোমরা? প্রতিটি রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট হবে। আর কি হবে? ভোল্টেজ ডিফারেন্স, অর্থাৎ যে আমরা এই R1 এর দুই প্রান্তে যদি বিভব প্রয়োগ বের করি, মনে করো এটাকে A পয়েন্ট দিলাম, এটাকে B পয়েন্ট দিলাম, এটাকে C পয়েন্ট দিলাম, আর এটাকে D পয়েন্ট দিলাম। তো এই R1 এর যদি দুই প্রান্তে বিভব প্রয়োগ বের করি, তাহলে কি হবে? মনে করো যে এটাকে V1 এলো, মনে করো R1 এর দুই প্রান্তে V1 এলো, এখানে কি হলো? V2 এলো, এখানে মনে করো V3 এলো। তাহলে এই যে V1, V2
আর V3 কখনোই সমান হবে না, ঠিক আছে, কখনোই সমান হবে না। তাহলে এখানে আমরা কি করব, বুঝতে পারলাম? তাহলে এই যে প্রতিটা রোধের দুই প্রান্তে বিভব প্রয়োগ কি হবে, সমান হবে না। তাহলে আমরা কি লিখবো, ভোল্টেজ ডিফারেন্স, ভিডি মানে কি, ভোল্টেজ ডিফারেন্স অ্যাক্রস ACROSS অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স ইজ ডিফারেন্ট, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, প্রতিটি রোধের দুই প্রান্তে কি হবে, বিভব প্রভেদ আলাদা আলাদা হবে। কোনো অসুবিধা আশা করি নেই। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, যে একটা শেষ প্রান্তে আর আরেকটা প্রথম প্রান্তে যদি আমরা যুক্ত করি, যে সময়টা পাই সেটা কি বলি, আমরা শ্রেণী সমবায় বলি। শ্রেণী সমবায়ের দুটো মেইন বৈশিষ্ট্য পেলাম, যে প্রতিটি রোধের মধ্যে দিয়ে কারেন্ট কি হবে, সেম থাকবে, আর প্রতিটি যে রোধের দুই প্রান্তে বিভব প্রয়োগ কি হবে, সমান হবে না, আলাদা আলাদা হবে। একটু ক্লিয়ার হয়েছে? এবার কোশ্চেন এটাই আছে যে স্যার কিভাবে ক্যালকুলেট করব, যে তুল্য রোধটা বলছেন সেটা কিভাবে ক্যালকুলেট করব, ঠিক আছে। এই যে সমবায় যুক্ত হয়েছে, এইভাবে যুক্ত হলো, তো এখানে যে আমি টোটাল রোধ আবার ইউজ করবো না, ইকুইভ্যালেন্ট রোধ, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট রোধ যেটা আমরা বের করব, সেটা আমরা কিভাবে বের করবো স্যার, সেটা একটু বলে দিতে হবে। আর পরীক্ষায় এখান থেকে এটাই কোশ্চেন হয় যে তুল্য রোধ বের করো, একটা তিনটা রোধ বলে দিবে বা চারটা রোধ বলে দিবে, যে তুল্য রোধ বের করো, বলে দিবে শ্রেণীতে যুক্ত করলাম বা সমান্তরালে যুক্ত করলাম, তাহলে তুল্য রোধ বের করো, ঠিক আছে। তো প্রথমে আমাদের এখানে কি কি মনে রাখতে হবে, এখানে শ্রেণী সমবায় কাকে বলে, 2 মার্কের সংজ্ঞার জন্য এটা মনে রাখবো। তার উপর এই জিনিসটা মনে রাখবো, এখানে শর্ট কোশ্চেনের জন্য, যে শ্রেণী সমবায় কি হয়, কারেন্ট সমান হয় আর ভোল্টেজ আলাদা আলাদা হয়, এই দুটো শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবো। আর যখন আমরা বিভিন্ন অঙ্ক করব তখনও এই দুটো কিন্তু বৈশিষ্ট্য কাজে লাগবে। এবার আমাদের কাজ হচ্ছে কি, ক্যালকুলেট করতে হবে। আমাদের কাজ কি হচ্ছে, ক্যালকুলেট করতে হবে। তো চলো ক্যালকুলেট করে নিই। আমাদের একটা বর্তনী আছে, বর্তনী থেকে যে এখানে মনে করো আমরা ধরে নিলাম এটা V1 V2 V3 মিটিয়ে দেবো আমরা, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা সূত্র খাটাই, ঠিক আছে, এখানে আই কারেন্ট যাচ্ছে, তো এটা এখান দিয়ে কি যাবে, আই কারেন্ট যাবে, এখান দিয়ে কি যাবে, আই কারেন্ট যাবে, কোনো অসুবিধা নাই আশা করি। এবার দেখো এখানে কি হবে, যে এই দুই প্রান্তে বিভব প্রবাহ যদি বের করতে চাই, অর্থাৎ VA মাইনাস VB বের করতে যদি চাই, তাহলে কি হবে, VA মাইনাস VB, তাই এখানকার মানে VA মাইনাস VB মানে কি, V ইকুয়ালস টু IR, অর্থাৎ এর মধ্যে দিয়ে যত, এই রোডটার মধ্যে দিয়ে যতটা কারেন্ট যাচ্ছে ওটা ইনটু কি, এই রোধের মান কত আছে, R1 IR1, ঠিক আছে। এবার যদি আমরা ক্যালকুলেট করি, এখান থেকে V, এই রোধের দুই প্রান্তে বিভব প্রয়োগ কত হবে, VB মাইনাস VC, আর এটার বিভব প্রয়োগ কত হবে, ওর মধ্যে দিয়ে যতটা কারেন্ট যাচ্ছে মানে I কারেন্ট যাচ্ছে, আর ওর রোধ কত হচ্ছে R2, তাহলে এটা হয়ে গেল R2, কোনো অসুবিধা নাই। এবার R3 এর অ্যাক্রস যদি বের করতে যাই, R3 এর মধ্যে দিয়ে তো VC হয়ে যাবে VC মাইনাস VD, আর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, আবার I যাচ্ছে, আর রোধ কত R3, কোনো অসুবিধা। এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম, এটাকে 3 নম্বর নাম দিলাম। এবার আমরা আরেকটা বর্তনী যাচ্ছি সেম, আমরা এই তিনটা রোধকে একটা রোধ দিয়ে রিপ্লেস করতে চাইছি, অর্থাৎ পরিবর্তন করতে চাইছি। আর যেটা রোধের নাম কি দিলাম, RS, এখানে ছিল পয়েন্ট A আর এখানে পয়েন্ট ছিল কি D, ঠিক আছে। কারেন্ট কি যাচ্ছিল আমাদের, I যাচ্ছিল। এবার যদি আমরা এই বর্তনীর ক্ষেত্রে, পরীক্ষায় এটা আসবে না, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি। দেখো এই বর্তনীর মধ্যে যদি আমরা বিভব প্রভেদ বের করতে চাই, অর্থাৎ বিভব প্রভেদ মানে কি বের করতে হবে আমাকে, VA মাইনাস VD, তাহলে কি হবে, এর বর্তনীর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, I যাচ্ছে, সেম বর্তনী নিয়েছি, শুধু এই তিনটা রোধকে আমরা একটা রোধ একই সঙ্গে যুক্ত করে দিয়েছি। এই যে মিডিলে তিনটা রোধ আছে, সেই তিনটাকে একসঙ্গে যুক্ত করে একটা রোধ নিয়েছি, এটা হচ্ছে RS, আমরা ধরে নিলাম, ঠিক আছে। এই তিনটা রোধ না ধরে আমরা যে কোনো একটা রোধ ধরে নিলাম, তাহলে কি হবে, VA মাইনাস VD সমান সমান কি হবে, মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে, I যাচ্ছে, আর রোধ কত RS, এটাকে নাম দিলাম 4 নম্বর। এবার যদি আমরা 1 প্লাস 2 প্লাস 3 যদি করি, তাহলে কি হবে একটু দেখো তো, VA মাইনাস VB প্লাস VB মাইনাস VC প্লাস VC মাইনাস VD, ঠিক আছে। আর এদিকে কি আসবে, IR1 যোগ IR2 যোগ IR3, তাহলে দেখো এখানে B আর B কাটবে, C আর C কাটবে, তাহলে আলটিমেটলি কি পেলাম, VA মাইনাস VD। আর এখানে কি আছে দেখো, I কমন নিতে হবে, I কমন নিলাম, তাহলে কি হলো, R1 প্লাস R2 প্লাস R3। আর এখানে আমরা কি পেয়েছি, এটাকে যদি আমরা 4 নাম্বার নাম দিই, 4 নাম্বার দিয়ে দিয়েছি 5, আর আমরা যদি 4 আর 5 কে যদি তুলনা করি তাহলে কি পাবো বলো, দেখো এটা সেম আছে, তাহলে এটা কোনো অসুবিধা নেই, আইও সেম আছে, তাহলে RS আর এটা কি হতে হবে, ইকুয়াল হতে হবে। তাহলে আমরা যদি তুলনা করি তাহলে কি ও RS সমান সমান পাবো R1 প্লাস R2 প্লাস R3,
আমার কাজের জিনিস এটুকুই, কিন্তু এতটুকু যেটুকু দেখলাম এটুকু এখন পর্যন্ত কোনো পরীক্ষা আসেনি, বাট তোমরা জেনে রাখো, ঠিক আছে? বাই চান্স যদি কোনো পরীক্ষায় দিয়ে দেয় আমাদের, তাহলে আমরা যেন ভয় না পেয়ে যাই, ঠিক আছে? প্রসেসটা বুঝতে পারলাম। এই তিনটা একটা বর্তনী নিলাম, সেখানে কি করলাম আমরা কারেন্ট পাঠালাম, ঠিক আছে? তারপরে আমরা কি জানি, আমরা যেহেতু এটা শ্রেণী সমবায় যুক্ত, তাহলে আমরা জানি যে কারেন্ট সবগুলোর মধ্যে দিয়ে সেম যাবে, কিন্তু কি হবে এর মধ্যে বিভব প্রভেদ আলাদা হবে, ঠিক আছে? যেটা আলাদা হবে সেটা বের করো। কি আলাদা? বিভব প্রভেদ। বিভব প্রভেদ আর এর একরসে বের করলাম, অর্থাৎ আর দুই প্রান্তে বের করলাম, এটা আই আর পেলাম। তারপরে হচ্ছে আর টু পেলাম, আর টু, ঠিক আছে? আই আর টু আর আই আর থ্রি, ঠিক আছে? এবার মনে করলাম এই তিনটাকে আমি একটা আলাদা রোধ দিয়ে রিপ্লেস করলাম। তো রিপ্লেস করার সময় আমরা কি পাবো, তাহলে এই দুটোর বিভব পার্থক্য কত হবে? এই যে যেটা কারেন্ট যাচ্ছে ওটাকে যদি আমরা এই রোধের সঙ্গে গুণ করি, তাহলে আমরা বিভব পার্থক্য পেয়ে যাবো, যেটা আমরা 4 নাম্বার নাম দিলাম। 1 2 3 যোগ করলাম, তারপরে পেলাম কি VA - VT = I × R1 + R2 + R3। আর এখানে যদি 4 আর 5 কে যদি তুলনা করি, তাহলে আমরা কি পেলাম? RS = পেলাম R1 + R2 + R3। আলটিমেটলি কি পেলাম যদি একবার অ্যানালাইজ করি, তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম। তার মানে কি, যদি যতগুলো রোধ, মনে করা যে কতগুলো রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে, কতগুলো রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাহলে কি করবো আমরা? সবটিকে যদি যোগ করে দিই, তাহলে আমরা তুল্য রোধ পেয়ে যাবো। বুঝতে পারলাম? মনে করো এখানে R1 বলছে, R1 R2 R3 R4 and R5 সিরিজে যুক্ত আছে, অর্থাৎ শ্রেণীতে যুক্ত আছে। বলছে তুল্য রোধ বের করো, অর্থাৎ RS বের করো। তো তুল্য রোধ কি করবো আমরা? সিধা যোগ করে দেবো, কোনো কিছু ভাবার দরকার নেই। R1 + R2 + R3 + R4 + R5। কোনো অসুবিধা? এরকম পরীক্ষা অঙ্ক থাকবে, R1 এর জায়গায় বলে দেবে 3 4 5 6 কে যুক্ত করেছি, তুল্য রোধ কত হবে? তো বের করতে পারবে না? অবশ্যই পারবে, কোনো অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? তো এটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবারই? গুড। দেখো তাহলে আমাদের আলটিমেটলি কি মনে রাখতে হবে, যে যখন আমরা শ্রেণীতে রাখবো তখন কি হবে? কারেন্ট সেম হবে, ভোল্টেজ আলাদা হবে, আর তুল্য রোধ বের করার জন্য সবটিকে একবারে যোগ করে দিতে হবে, আর অন্য কিছু মনে রাখার দরকার নাই। ক্লিয়ার হয়েছে? এবার একটা কোশ্চেন করি। কোশ্চেন কি? সেম কোশ্চেন যেটা লিখলাম এখন সেটাই বলেছে যে 3 2 and 5 ওহম কি করলাম আমরা? সব ওহম, ঠিক আছে? এটাও আবার লিখে দাও। 2 ওহম 3 ওহম and 5 ওহমকে আমরা শ্রেণীতে যুক্ত করেছি, ঠিক আছে? শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ কত হবে? কোশ্চেন জিজ্ঞেস তুল্য রোধ কত? কোনো অসুবিধা? তাহলে আমরা কি করবো? তুল্য রোধ সমান সমান লিখবো, তুল্য রোধ সমান সমান R1 + R2 + R3। কোশ্চেনে R1 দেওয়া আছে 2, R3 দেওয়া আছে, সরি R2 দেওয়া আছে 3 আর এটা হলো 5। আলটিমেটলি কত হলো? 10 ওহম। কোনো অসুবিধা? ঠিক আছে। এবার একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, যে এখানে লিখছি, দেখো 10 লিখলাম, এখানে লিখলাম 2, আবার 10 লিখলাম এখানে, আবার লিখলাম 3, আর 10 লিখলাম এখানে 5। এবার আমরা একটা জিনিস তুলনা করতে চাইছি, যে তুল্য রোধটা পেলাম, ওটা যে ইন্ডিভিজুয়াল রোধগুলো ছিল, অর্থাৎ আলাদা আলাদা ভাবে যে রোধগুলো ছিল, যেগুলো আমরা তুল্য রোধ বের করছি, তার থেকে কোনটা বড় হবে? অবশ্যই তুল্য রোধ বড় হবে। এখানে তুল্য রোধ বড়, এখানে তুল্য রোধ বড়, এখানে তুল্য রোধ বড়। তাহলে আমরা এখান থেকে একটা স্টেটমেন্ট বলতে পারি যে শ্রেণী সমবায়ে যদি রোধগুলোকে আমরা যুক্ত করি, তাহলে কি হবে? তুল্য রোধ সবসময় বড় হবে। যে রোধগুলোকে যুক্ত করবো তার থেকে তুল্য রোধটা সবসময় কি হবে? বড় হবে। আবার রিপিট করছি, যদি কতগুলো রোধকে আমরা যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে কি হবে? যে তুল্য রোধটা পাবো, সেটা কি হবে? সেই রোধগুলোর থেকে সর্বদা বড় হবে, ঠিক আছে? তো এটা কেন করাচ্ছেন স্যার? জাস্ট এটা পরীক্ষা আসে ওই জন্যই করাচ্ছি, জাস্ট এমনি আমার মনে হলো বলে দিচ্ছি না। দেখো এটা কোশ্চেন এইভাবে আসবে, যে শ্রেণী সমবায়ে কতগুলো রোধ যুক্ত করলাম, তাহলে তুল্য রোধ এই প্রত্যেকটি রোধের থেকে বড় হবে বা ছোট হবে, এভাবে কিছু দিয়ে দিবে, সত্য মিথ্যা দিবে। তো যদি বড় হবে লেখা থাকে তাহলে সত্য, আর যদি ছোট হবে লেখা থাকে তাহলে মিথ্যা। ক্লিয়ার? তো এটুকু হয়ে যাচ্ছে আমাদের এই কোশ্চেনটা। আশা করি তাহলে আমরা ছোট করে এখানে লিখে দিই, যে কি হবে? শ্রেণী সমবায়ে তুল্য রোধ কি হবে? সর্বদা তুল্য রোধ সর্বদা বড় হবে। কাদের থেকে? যেগুলো রোধের তুল্য বের করবো তাদের থেকে সর্বদা বড় হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে তিনটা বৈশিষ্ট্য পেলাম। একটা হচ্ছে কারেন্ট সবসময় সেম হবে, আর একটা কি? আরেকটা হচ্ছে যে ভোল্টেজটা সবসময় আলাদা হবে, আর যে তুল্য রোধটা যেটা আমরা পেলাম সেটা সর্বদা কি হবে? বড় হবে। ক্লিয়ার? এটুকু পর্যন্ত ওকে। আর কোনো সময় পরীক্ষায় এটাও জিজ্ঞেস করে নেয় যে তুল্য রোধ বড় হবে, এটা প্রমাণ করো। তো
তো প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, উদাহরণের মাধ্যমে আমরা দেখাতে পারবো না, জাস্ট 2 লাইনের প্রমাণ আছে। দেখো আমরা 3টা রোধ নিলাম, কটা রোধ নিলাম, 3টা, R1 R2 আর R3, আর এদের তুল্য বের করলাম শ্রেণী সমবায়, সেটা হলো কি RS। বুঝতে পারলাম? তাহলে ভাষা কি লিখবো, এই 3টি রোধ নিলাম, আর 3টি রোধ কি R1 R2 R3, আর তাদের তুল্য রোধ কি পেলাম, শ্রেণী সমবায়ের তুল্য রোধ পেলাম RS। তাহলে অতএব আমরা RS সমান সমান কি লিখতে পারি, R1 প্লাস R2 প্লাস R3, ঠিক আছে। তাহলে আমরা এটাও লিখতে পারি যে RS মাইনাস R1 সমান সমান R2 প্লাস R3, ঠিক আছে। ক্লাস একটু লেন্দি হচ্ছে বুঝতে পারছি, বাট দেখো টপিকটা এরকম মানে মজার টপিক, আশা করছি মজাও পাচ্ছ ক্লাসে, ঠিক আছে। দেখো তো কি হবে, RS মাইনাস R1 সমান কি হচ্ছে R2 প্লাস R3, ক্লিয়ার। তো এই যে R2 আর R3 দুটোই তো পজিটিভ দাম, তাই না? যে রোধ কোনো সময় নেগেটিভ হতে পারে না, অর্থাৎ রোধ কোনো সময় ঋণাত্মক হতে পারে না। তো যদি আমরা দুটো প্লাসকে যোগ করে দিই সবসময় প্লাসই হবে, ঠিক কি ঠিক না? মনে করো আমরা 4 আর 5কে যদি যোগ করি তাহলে 9 পাবো, তো 4ও প্লাস 5ও প্লাস 9 কি হবে, প্লাস হবে। তাহলে আমরা এটা কি বলতে পারি না যে RS মাইনাস R1 এটা সর্বদা কি হবে, 0 থেকে বড় হবে। প্লাস আর মানে কি 0 থেকে বড় হবে, ওকে। তাহলে আমরা এটাও বলতে পারি এখান থেকে যে RS এটাকে এদিকে নিয়ে যায়, তাহলে কি হবে, RS সর্বদা কার থেকে বড় হবে, R1 এর থেকে বড় হবে। অর্থাৎ যে তুল্য রোধটা আমরা পাবো সেটা কি হবে, সবসময় যে রোধগুলোর তুল্য বের করবো তাদের থেকে সবসময় বড় হবে। কেউ যদি বলে স্যার আমি R2 দিয়ে করবো, আচ্ছা R2 কে এখানে নিয়ে এসো, তাহলে এখানে কি R1 প্লাস R3 এটা আবার পজিটিভ থাকবে, তাহলে এখানে কি হবে RS গ্রেটার দ্যান R2 সেম অ্যাজ R3 ও করতে পারি, কোনো দরকার নেই, একটা করে দেখালেই হলো। কি করলাম, 3টা রোধ নিলাম, তাহলে যোগ মানে তুল্য রোধ বের করলাম, তুল্য রোধ কি হবে R1 প্লাস R2 প্লাস R3, একটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে এই দুটোর যোগফল কি হবে, সর্বদা 0 হবে, তাহলে 0 থেকে বড় হবে, তো গ্রেটার দ্যান 0 লিখলাম, এখান থেকে কি করলাম, এটা নোট করে নাও, কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে এটা হচ্ছে আমাদের রোধের শ্রেণী সমবায়, আর এখানে আমাদের রোধের শ্রেণী সমবায় কমপ্লিট। এবার আমাদের আছে রোধের সমান্তরাল সমবায়, তো আমরা রোধের সমান্তরাল সমবায়টা দেখে নিই একটু। তো দেখো এবার আমরা পড়বো রোধের সমান্তরাল সমবায়। কি বললাম, রোধের সমান্তরাল সমবায়, ঠিক আছে। তো রোধের সমান্তরাল সমবায় কি হবে, যে আমরা রোধ যুক্ত করব, রোধ যুক্ত করারই কাজ এখানে। তো রোধ এমন ভাবে যুক্ত করব যে, তাহলে লিখি যদি কতগুলি রোধকে এমন ভাবে যুক্ত করা হয় যে, এমন ভাবে যুক্ত করা হয় যে প্রতিটি, ঠিক আছে, প্রতিটির এক প্রান্ত একটি বিন্দুতে, আমি বুঝিয়ে দিচ্ছি আবার, একটি বিন্দুতে এবং অপর প্রান্ত অন্য বিন্দুতে থাকে, তাহলে রোধের সেই সময় কি বলা হয়, রোধের এই সমবায়কে সমান্তরাল সমবায় বলা হয়। বের হয়েছে কি কথাটা লিখলাম একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তার আগে দেখো কালি কম আছে, কালিটা ভরে নিই। আচ্ছা দেখো, তাহলে আমরা মনে করো 3টা রোধ নিচ্ছি, ঠিক আছে, যে এই 3টা রোধ নিলাম আমরা, এই 3টা রোধকে আমরা যুক্ত করতে চাইছি। এটা মনে করো R1, এটা মনে করো R2, এটা মনে করো R3। তো বলছে যে প্রতিটির একটা প্রান্ত, অর্থাৎ এই প্রান্তটা আর এই প্রান্তটা একটি বিন্দুতে থাকবে। তাহলে কি করতে হবে, এই 3টা প্রান্তকে আমাকে একটা বিন্দুতে নিয়ে আসতে হবে, আর অপর প্রান্তটা আরেকটা বিন্দুতে থাকবে। তার মানে ব্যাপারটা হবে এরকম, সমান্তরাল কেন আছে দেখো। এবার আমরা কি করতে চাইছি, এই যে এটা প্রান্ত আর এটা প্রান্ত একটা বিন্দুতে নিয়ে আসতে চাইছি। তাহলে মনে করো আমরা এই প্রান্তটাকে বাড়ালাম আর বাড়ালাম, ঠিক আছে। তো এই দেখো, এই সফটের প্রান্ত কি থাকলো, একটা বিন্দু থাকলো, আমরা বাঁকা তার দিয়ে নিয়ে এলাম, সেটা দেখিও না। দেখো এর যে লাস্ট প্রান্তটা আছে একটা বিন্দুতে চলে আসছে, এর যে লাস্ট বিন্দুটা আছে এটাও একটা বিন্দুতে চলে আসছে, আর এই যে লাস্ট বিন্দুটা আছে এটাও একটা বিন্দুতে চলে আসছে। সেম ভাবে আমরা এইভাবে বলতে পারি, এর লাস্ট বিন্দুটা কি আছে, একটা বিন্দুতে চলে আসছে, এরও লাস্ট বিন্দু কি একটা বিন্দুতে চলে আসছে, এরও লাস্ট বিন্দু একটা বিন্দুতে চলে আসছে। তাহলে এই যে যুক্ত করার পর যে আমরা সমবায়টা পেলাম সেটাকে আমরা কি বলবো, সমান্তরাল সমবায়। আর এটা দেখতে সমান্তরালের জন্য ওই জন্য এটাকে কি বলা হয়, সমান্তরাল সমবায় বলা হয়। আর সমান্তরাল জিনিস কি, প্যারালাল,
তাহলে যখন এদের আমাদের তুল্য বের করবো তখন কি হবে আমাদের আর পি টার্মটা ইউজ হবে, ঠিক আছে, আর পি অর্থাৎ আর প্যারালাল। ক্লিয়ার? এবার এখানে দুটো বৈশিষ্ট্য হবে, দুটো বৈশিষ্ট্য উল্টোটা হবে। ওখানে কি বলেছিলাম তড়িৎ সমান হবে, আর এখানে কি হবে তাহলে তড়িৎ সমান হবে না, অর্থাৎ তড়িৎ হবে ডিফারেন্ট, অর্থাৎ কারেন্ট যেটা হবে সেটা কি হবে ডিফারেন্ট। আর বিভব প্রভেদ একই হবে বলেছিলাম, সরি বিভব প্রভেদ আলাদা হবে বলেছিলাম, তো এখানে কি হবে বিভব প্রভেদ একই হবে। ক্লিয়ার? তাহলে আমরা বৈশিষ্ট্যটা লিখবো কি, বৈশিষ্ট্যটা আমরা লিখবো এখানে যে কারেন্ট থ্রু every resistance is different. Clear? আর voltage difference, ঠিক আছে, across every resistance is same. দেখো এটার ভোল্টেজ এখানে সেম হবে, ঠিক আছে। এখানে আমরা যদি একটা ব্যাটারি কানেক্ট করি, এটাকে একটা বড় দাগ দিতে হবে, এটাকে বড় দিলাম, এটাকে ছোট দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে কারেন্ট এদিক থেকে এদিক যাবে, এখানে যখন যাবে এখানে আই কারেন্ট আসবে, এখানে কি হবে এখান থেকে কারেন্টটা তিন ভাগে ভাগ হয়ে যাবে, আর এখানে আবার কারেন্টটা কি হবে যেটা আই কারেন্টে ঘুরে আসবে। এটা যদি একটা উদাহরণ নিই তাহলে বুঝতে পারবে। মনে করো এখান থেকে 10 অ্যাম্পিয়ার আসছিল, এখানে যে মনে করো উপরে গেল 3 অ্যাম্পিয়ার, তারপরটা গেল 2 অ্যাম্পিয়ার, তারপরটা গেল 5 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার চলে গেল এখানে, আবার এখান থেকে এলো কত 3 অ্যাম্পিয়ার, এখান থেকে কত আসবে 2 অ্যাম্পিয়ার, এখানে কত আসবে 5 অ্যাম্পিয়ার। দেখো 3 এখানে যে এখানে 3 অ্যাম্পিয়ার আছে, 3 আর 2 কত হবে 5, আর 5 আর 5 যোগ করলে আবার কত হবে 10। অর্থাৎ আমরা ব্যাটারি থেকে আমার যতটা কারেন্ট বেরোবে, ব্যাটারি থেকে যতটা কারেন্ট আবার বেরোবে, ব্যাটারিতে এসে আবার সেই কারেন্টটাই ঢুকবে, বোঝা গেছে। ব্যাটারি থেকে যেই কারেন্টটা বেরোবে ব্যাটারিতে এসে আবার কি হবে সেই কারেন্টটা ঢুকবে। কিন্তু মিডিলে কি হবে যখন এই যে পয়েন্টটা আসবে এখান থেকে ডিভিশন হয়ে কারেন্টটা 3 ভাগে ভাগ হয়ে যাবে। এখানে 3 আমি জাস্ট উদাহরণ নিয়েছি, এখানে 3 এর জায়গায় 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, ঠিক না, তো যে কোনো একটা মান হতে পারতো। তাহলে এখানে কি হবে কারেন্টটা যাবে, এখানে কারেন্টটা যে 3 ভাগে ভাগ হবে, আবার কি হবে এখানে কারেন্ট 3টা আবার যুক্ত হয়ে এখানে চলে আসবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর একটা কি যেটা আমরা বলেছি যে প্রতিটা কি হবে রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কারেন্ট কি হবে আলাদা আলাদা হবে। এখন এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 5 আছে, কিন্তু এই যে এর দুই প্রান্তে বিভব প্রভেদ সবসময় কি হবে সেম হবে। অর্থাৎ R1 এর অ্যাক্রসে যদি আমরা বিভব প্রভেদ বের করি তাহলে কি হবে, R1 এর অ্যাক্রসে যদি আমরা বিভব প্রভেদ বের করি তাহলে যেটা হবে R2 এর অ্যাক্রসে যে বিভব প্রভেদ বের করব সেটাই হবে, আর এটার বিভব প্রভেদ বের করলে সেটাই হবে। মনে করো এটা যদি 10 ভোল্ট হয় তাহলে এখানেও 10 ভোল্ট হবে, এখানেও 10 ভোল্ট হবে, এখানেও 10 ভোল্ট হবে, ঠিক আছে। আর তাহলে এখানে আমরা কি জানতে পারলাম এই যে কারেন্টটা যাবে এটা কি হবে 3 ভাগে ভাগ হবে, কিন্তু 3 ভাগে সমান মানে 3টা ভাগে ভাগ হবে, অর্থাৎ I সমান সমান লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3, বুঝতে পারলাম। I সমান সমান কি লিখতে পারি আমরা I1 প্লাস I2 প্লাস I3। দেখো তো এখানে এখানে কত আছে 10, 10 সমান সমান এদিকে 10 হচ্ছে কিনা দেখো, 3 2 কত 5, 5 আর সরি 3 2 5, 5 আর 5 10, তো I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস I3 হবে এই পয়েন্টটাতে, ঠিক আছে, কোনো অসুবিধা? ওকে, এবার আমরা কি করব, আবার আমরা জেনে গেলাম বৈশিষ্ট্য জেনে গেলাম, এবার আমরা কি দেখব এখানে আমরা ক্যালকুলেট কিভাবে করব। খুবই সহজ, দেখো মনে রাখার খুব একটা প্রয়োজন নেই, বাট দেখে নাও। আমরা কি করব একটা আবার বর্তনী আঁকতে হবে, বর্তনীটা মেটাতে হতো না, যাই হোক আবার এখানে 3টা রোধ নেব, 3টা রোধ নিয়ে নিয়েছি, এটাকে R1 নিয়ে নিই, এটাকে R2 নিই, আর এটাকে R3 নিই। এখান থেকে I কারেন্ট বেরোলো, এটাকে I1 নিয়ে নাও, এটাকে I2 নাও, আর এটাকে কি নেবো I3 নেব। আচ্ছা এখানে কি হবে, এটাকে A পয়েন্ট নাম দাও, এটাকে নাম দাও B পয়েন্ট, ঠিক আছে, ওকে। আচ্ছা বা কেউ যদি মনে করো আমি এটাকে একটু বাড়িয়ে তারপরে এখানে যুক্ত করবো, ইটস ওকে, এটা পয়েন্ট নাম দিলাম B, ওকে। তাহলে আমরা কি করবো এখানে আমাদের বিভব প্রভেদ মনে করো B দেওয়া আছে। আচ্ছা তাহলে আমরা যদি প্রথম বর্তনীতে কারেন্ট বের করতে যাই আয়ন সমান সমান আমরা কি লিখতে পারি, আয়ন সমান সমান কি, তাহলে ভি সমান সমান কি হয় আই আর হয়, আই সমান সমান কি হবে ভি বাই আর। তাহলে ভি বিভব প্রভেদ কত আছে, এই দুই প্রান্তে বিভব প্রভেদ কত আছে ভি এ মাইনাস ভিবি। আর এখানে রোধ কত বলো, রোধ হচ্ছে আর, তাহলে এখানে এটার ক্ষেত্রে রোধ হচ্ছে আর ওয়ান। I2 যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে, আবার বিভব প্রভেদ কি সেমি ভি এ মাইনাস ভিবি, আর রোধ কি আছে R2। এখানে যদি I3 বের করি সেম ভাবে ভি এ মাইনাস ভিবি, আর এটা হয়ে যাবে R3, ঠিক আছে। আর আমরা এবার যদি এই সবটি রোধের বদলে যদি একটাই রোধ বের করি, মনে করলাম যে সবটি রোধকে আমরা একটা রোধ দিয়ে ক্যালকুলেট করলাম, যেটা কি হচ্ছে
আর পি। তাহলে এখান থেকে আই কারেন্ট আসছে, ঠিক আছে। আর এখানে বিভব, এটা পয়েন্ট ছিল এ, এটা পয়েন্ট ছিল বি, আমরা মনে করে নিলাম একটা রোধ দিয়ে আমরা রিপ্লেস করে দিলাম। তাহলে এখানে আই সমান সমান কত পাবো বলো? আই সমান সমান পাবো ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর পি। ওকে ওকে, এবার দেখো আমরা একটু আগে বললাম আই সমান সমান কি হবে? আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। ক্লিয়ার? তো আমরা জাস্ট এই বর্তনীটা এবার মিটিয়ে দিই। কোনো অসুবিধা আছে? নোট করে নিয়েছো? ওকে, এবার বর্তনীটা আমরা মিটাচ্ছি। দেখো আমরা এটা ইকুয়াল করব। তাহলে আই মানে আই এর ভ্যালু এখন কত পেলাম বলো? ভি এ মাইনাস ভিবি ডিভাইড বাই আর পি। এখানে পেয়েছি কি ভি এ মাইনাস ভিবি ডিভাইড বাই আর ওয়ান, আর পেয়েছি ভিবি। আই টু এর ভ্যালু পেয়েছি ভি এ মাইনাস ভিবি ডিভাইড বাই আর টু, আর পেয়েছি আর থ্রি ভ্যালু পেয়েছি ভি এ মাইনাস ভিবি ডিভাইড বাই আর থ্রি। যদি ভি এখান থেকে আবার সলভ করো, ভি এ মাইনাস ভিবি ডিভাইড বাই আর পি, এখান থেকে ভি এ মাইনাস ভিবি আমরা কমন নিতে পারি। তাহলে হয়ে গেল ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। ঠিক আছে, এটা আর এটা কেটে যাবে। ওকে, তাহলে ওয়ান বাই আর পি সমান সমান কি পেলাম? ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। আর এটাই আমাদের কি কাজের জিনিস, ঠিক আছে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে ওয়ান বাই আর পি সমান সমান কি হবে? ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। ক্লিয়ার? ওকে, তাহলে মিটিয়ে দিই আমরা বাকিটুকু। এগুলো জাস্ট আমাদের বোঝার জন্য দরকার ছিল। আলটিমেটলি যে পয়েন্টটা পেলাম আমরা, আর আর ওয়ান বাই আর পি ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। ঠিক আছে, এবার যদি আমাকে 3টা রোধে যায়, 5টা রোধ দেয়, 10টা রোধ দেয়, 1000টা রোধ দেয়, ওনারা আর ওয়ান দিয়েছে, আর টু দিয়েছে, আর থ্রি দিয়েছে, এবং তৃতীয় আছে, ঠিক আছে, আর ফোর দিয়েছে, এভাবে মোটামুটি আর এন পর্যন্ত আছে, ওয়াসিম এন সংখ্যক আছে। ঠিক আছে, আর আমরা কি করবো? ওয়ান বাই আর পি সমান সমান আমরা লিখবো ওয়ান বাই আর পি সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই ওয়ান বাই আর, মানে যতগুলো থাকবে ওয়ান বাই করে যুক্ত করবো। এখানে স্টুডেন্টরা ভুল কি করে? আর ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, এটা করে দেয়। এটা আর কি? তো আর এখানে অনেক বড় ভুল হয়ে যায়, এটাকে আমাকে অনন্য নিতে হবে। ঠিক আছে, তাহলে উত্তর ভুল হয়ে যাবে। ঠিক আছে, অনন্যকে আমাকে অবশ্যই নিতে হবে। একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই। মনে করো আমাদের কাছে 3টা রোধ আছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 10, একটা 15। এই 3টাকে আমরা কি করেছি? সমান্তরালে যেমন যুক্ত করেছি। কি বললাম? 3টা রোধ আছে, একটা আছে 5 ওহম, একটা আছে 10 ওহম, একটা আছে 15 ওহম। কি করেছি আমরা? সমান্তরালে যুক্ত করেছি, সমান্তরালে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, সমান্তরালে যুক্ত করা হলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ কত হবে? ঠিক আছে, তো আমরা প্রথমে এখানে কি করব? প্রথমে উত্তরের প্রথমে আমরা ধরি তুল্য রোধ সমান সমান কি? তুল্য রোধ আমরা ধরে নেবো, তুল্য রোধকে আর ধরলাম। ঠিক আছে, তুল্য রোধ আমরা যে কোনো একটা ধরে নেবো, ফার্স্ট কাজ ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সুতরাং কি বলতে পারি? 1 বাই আর সমান সমান 1 বাই 5, 1 বাই 10, 1 বাই 15, আর সবগুলোকে যোগ করতে হবে। এবার দেখো লসাগু করো, তো 5, 10, 15, লসাগু যদি করি তো 5 দিয়ে যাবে, তো 5 1 5, 5 2 10, 3 5 15, তাহলে কত? 5 কে আর যাবে না, তাহলে লসাগু হয়ে যাবে 30। তো 30, 1 বাই আর সমান সমান কত পেলাম? 30। আচ্ছা, তাহলে এটা যদি ভাগ করে দিতে হবে 6, এটা হবে 3, এটা হবে 2, তাহলে কত হবে? 6 3 9 11। ঠিক আছে, তো 1 বাই আর পি সমান সমান কত পেলাম? 1 বাই আর পি সমান সমান পেলাম এখানে হচ্ছে তোমার 11 ডিভাইড বাই 30। আর সমান সমান কত পেলাম? 30 বাই 11। এটাই অনেকে ভুল করে দেয় যে 1 বাই আর এর জায়গায় এখানে ইউজুয়ালি লিখতে লিখতে আর ইকুয়ালস টু 11 বাই 30 হয়ে যায়। উত্তরটা অ্যাকচুয়ালি হচ্ছে 30 বাই 11, কিন্তু হয় কি করে দেয়? 1 বাই মানে 11 বাই 30 করে দেয়। এই ভুলটা আমাদের একটু এড়াতে হবে, একটু খেয়াল রাখতে হবে। তো আর ইকুয়ালস টু কত পেলাম বলো? আর ইকুয়ালস টু পেয়ে গেলাম আমরা 30 বাই 11। এটাকে যদি আমরা পয়েন্ট করে নিই তাহলে হবে 2 পয়েন্ট, এখানে হচ্ছে 8 7, তারপর হচ্ছে আমাদের 3 আসছে, তাহলে 2 হবে 72, এরকম আসবে কিছু একটা, 2.72। এবার আমরা সেম কম্পারিজনটা আবার করব। এখানে কি আছে? একটা আছে আমাদের কাছে 2.72, একটা আছে 5, আবার 2.72, আবার আছে 10, 2.72, আবার আছে 15। এবার দেখো কোনটা বড় হচ্ছে এখানে? অবশ্যই এগুলো বড়, তাই না? অর্থাৎ যে রোধগুলো আমাকে তুল্য বের করতে দেওয়া হয়েছিল সেগুলো কি বড়। ক্লিয়ার? তাহলে কি দেখলাম আমরা? যে তুল্য রোধ যেটা বের করবো সেটা সবসময় কি হবে? যে যেই রোধগুলো তুল্য বের করবো তার থেকে সর্বদা কি হবে?
ছোট হবে। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট লিখতে পারি আর একটা বৈশিষ্ট্য, যে সমান্তরাল সমবায়ে কি হয়, তুল্য রোধটি সর্বদা কি হয়, ছোট হয়। কাদের থেকে? যাদের তুল্য রোধ বের করা হয় তাদের থেকে। তাহলে তিনটা বৈশিষ্ট্য পেলাম। একটা হচ্ছে যে কি হবে, কারেন্ট সবসময় আলাদা হবে, ঠিক আছে, তড়িৎ প্রবাহ সবসময় আলাদা হবে, বিভব প্রভেদ বা ভোল্টেজ ডিফারেন্স সবসময় একই হবে। আর 3 নাম্বার পয়েন্ট পেয়ে গেলাম আমরা, যে তুল্য রোধ যেটা ক্যালকুলেট করবো সেটা সর্বদা কি হবে, ছোট থেকে, যে রোধগুলো দেওয়া থাকবে তার থেকে ছোট হবে সবসময়। বোঝা গেছে? তাহলে এখান থেকে স্টার দিয়ে লিখে দাও যে কি হবে, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সর্বদা কি হয়, ছোট হয়। কাদের থেকে? যে সব রোধের তুল্য আমরা বের করি তাদের থেকে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, মাধ্যমিকেও এসছে বেশ কয়েকবার। যাই হোক, এবার দেখো আমরা কি করব, যে এই যে এটা বড় হবে না ছোট হবে সেটা একবার প্রমাণ করার চেষ্টা করব। দেখো আবার সেম জিনিস, আমরা 3টা রোধ নেব, দুটো নেব এখানে, ঠিক আছে, দুটো নিলাম, R1 আর R2। আর এই 3টা নিলে সমস্যা হবে, ওই জন্য সরি 3টাই নিয়ে নাও, ঠিক আছে, R1 R2 আর R3। আর এর তুল্য রোধ করে নিলাম, RP নিলাম। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না, 1/RP সমান সমান কি হবে, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে 1/RP মাইনাস 1/R1 সমান সমান কি হবে, 1/R2 প্লাস 1/R3। ওকে, তাহলে এখান থেকে আমরা এটাও তো লিখতে পারি যে 1/RP মাইনাস 1/R1 সমান সমান কি হবে, R2 R3, আর এই যাবে এদিকে হয়ে যাবে R3 প্লাস R2। যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে দেখতে পাবা। তাহলে ওপরেও পজিটিভ টার্ম দুটো, এবার মনে করো আমাদের কাছে 2 আর 3 আছে, তাহলে 2 আর 3 কে যদি যোগ করি তাহলে 5 পাবো, আর 2 আর 3 কে যদি যোগ করি তাহলে 6 পাবো। তো 5/6 এটাও পজিটিভ, তাহলে ওপরেও পজিটিভ নিচেও পজিটিভ, ওভারঅল পজিটিভ। তারপরে এটা সবসময় কি হবে, 0 থেকে বড় হবে, তাহলে এটাও কি হবে, সবসময় 0 থেকে বড় হবে। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি 1/RP মাইনাস 1/R1 অলওয়েজ গ্রেটার দ্যান কি 0। আচ্ছা, এখান থেকে আমরা এখানে এটা লিখতে পারি, এরপর থেকে এটা লাইন যাব আমরা, এখান থেকে এরপরে আমরা এটা লাইন যাব যে 1/RP গ্রেটার দ্যান কি হবে, 1/R1 হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে RP আর R1 এর মধ্যে কি সম্পর্ক লিখবো বলো। আরেকটা জিনিস তোমাদের দেখায়, যে মনে করো 1/5 আছে আর 1/10 আছে, এটার মধ্যে কে বড় কে ছোট, পয়েন্ট করে নিই তাহলে বুঝতে পারবো। পয়েন্ট যদি করি এটা হবে 0.2, এটা যদি পয়েন্ট করি তাহলে 0.1, ক্যালকুলেট করে দেখে নাও। তাহলে বড় কে হলো, এটা বড় হলো, ঠিক আছে। এবার যদি আমরা 5 আর 10 এর মধ্যে তুলনা করি তাহলে কে বড় কে ছোট, 10 বড়। তাহলে যদি উল্টে দিই আমরা তাহলে কি হবে, উল্টে যদি দিই তাহলে কি হবে, যেটা বড় সেটা ছোট হয়ে যাচ্ছে, আর যেটা ছোট সেটা হয়ে যাচ্ছে বড়। তাহলে এখানে বলছি এটা বড় এটা ছোট, তাহলে যেহেতু আমরা উল্টে দিই তাহলে কে বড় হবে, এবার আর বড় হয়ে যাবে। ওকে, তাহলে দেখো R1 বড়, তো আর কি ছোট হবে, অর্থাৎ তুল্য রোধ কি হলো, ছোট হলো, আর যেটা রোধ দেওয়া আছে তার থেকে। তো এটাই তো আমরা একটু আগে পড়লাম, তাই না? তো আমরা যা পড়লাম সেটার সঙ্গে মিলে গেল। তাহলে ঠিক আছে, আশা করছি সবকিছু বুঝতে পেরেছো। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ক্লাসটা আজকের একটু লেন্দি হলো, বুঝতে পারছো অনেক বড় টপিক ছিল, সেটা কভার করতে একটু টাইম লেগে গেল, ঠিক আছে। তো দেখো এবার নেক্সট ক্লাসে আমরা কি করবো, এই যে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের উপরে অনেকগুলো কোশ্চেন নেবো, যেগুলো কোশ্চেন মাধ্যমিক এসছে সেগুলো তো প্র্যাকটিস করবোই, তাছাড়াও বর্তনীর মাধ্যমে বিভিন্ন চিত্র এঁকে এঁকে তুল্য রোধ বের করতে শিখবো, ঠিক আছে। আর এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আর আজকে যে টপিকটা পড়ালাম, ঠিক আছে, আজকে প্রথমে দুটো অঙ্ক করেছি, ওখান থেকেও মাধ্যমিক কোশ্চেন আসে। আর এই যে সমান্তরাল সমবায় আর সমান্তরাল সমবায় আর শ্রেণী সমবায়ের তুল্য রোধ বের করা, এখান থেকেও কিন্তু মাধ্যমিকের কোশ্চেন ফর্ম হয়। তো এরপরে মানে আজকের ক্লাসটা তো ইম্পর্টেন্ট ছিলই, আর কালকে যে ক্লাসটা হবে সেটাও খুবই ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। মানে নেক্সট ডে যে ক্লাসটা হবে সেটাও খুব ইম্পর্টেন্ট হবে, সেখান থেকেও কোশ্চেন মাধ্যমিকে ফর্ম হবে, ঠিক আছে। তাহলে ভালো করে পড়াশোনা করতে থাকো, যেগুলো পড়ালাম সেগুলো রিভাইজ করো, যেগুলো পয়েন্ট মনে রাখতে বলেছি সেগুলো শুধু মনে রাখবে, ঠিক আছে। ক্লাস অনেক লম্বা হয়েছে, অনেক কিছু বলেছি, কিন্তু সবকিছু মনে রাখার প্রয়োজন নেই। যেগুলো মনে রাখতে বলেছি সেগুলো মনে রাখো, ভালো করে পড়াশোনা করো। অল দ্য ভেরি বেস্ট।